আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকারের সংবাদ সংস্থার বরাতে খবর হলো অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন, কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে 6 রাজনীতিকের একজনও ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অধ্যাপক ইউনূস। আবার এত এত বিশ্ব নেতা একটি সংগঠনের ব্যানারে অধ্যাপক ইউনূসকে সমর্থন জানালেন, সেটি কেমন সংগঠন সে প্রশ্ন ওঠাও স্বাভাবিক। আমাদের তথ্য হলো, যে সংগঠনটির নেতারা অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেছেন এবং যাদেরকে বিশ্ব নেতা হিসেবে ডক্টর ইউনূসের পিয়ার টিম দাবি করছে, সেই সংগঠনটির সদস্য হলেন অধ্যাপক ইউনূস নিজেই। আজারবাইজানের এই সংগঠন, যার নাম এনজিআইসি, তার পার্টনারও ইউনূস সেন্টার। এমনকি গত বছর এই সংগঠনের মহাসচিব ইউনেস্কোর নামে একটি ভুয়া পুরস্কারের আয়োজন করে অধ্যাপক ইউনূসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন। আরও চমকপ্রদ তথ্য হলো, অধ্যাপক ইউনূসের এই বিদেশি ঘনিষ্ঠজনদের মধ্যে ইসরায়েলের সাবেক উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী জিপি লিপনিও আছেন এই সংগঠনে। প্রশ্ন উঠেছে, জাতিসংঘে দাঁড়িয়ে দ্বিরাষ্ট্র ফর্মুলায় ফিলিস্তিনি সংকটের সমাধান চেয়ে আবার ইসরায়েল ঘনিষ্ঠ সংগঠনের সমর্থন নিয়ে কেন উল্লসিত অধ্যাপক ইউনূস? তিনি নিজেই কেন সেই সংগঠনের সদস্য পদ আঁকড়ে আছেন? এর আগেও কেন একই সংগঠনের আয়োজনে যোগ দিতে রাষ্ট্রের টাকায় উড়ে গিয়েছিলেন আজারবাইজানে? চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জাতিসংঘের সাধারণ পরিষদে 26শে সেপ্টেম্বর ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে তিনি জোরালো দাবি জানিয়েছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করার। অথচ সেদিনই অধ্যাপক ইউনূস বৈঠক করলেন। 1 সেপ্টেম্বর বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সে খবরে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রভাবশালী নেতারা 26শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের হোটেল সুটে সমবেত হন। তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। দলটির নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামী গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টারের বা এনজিআইসির সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার্গার। এনজিআইসির নামকরণ করা হয়েছে একাদশ শতকের পারস্য কবি নিজামী গঞ্জাভির নামে। দর্শক, বিশ্ব নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে, এমন খবর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় খবর। কিন্তু খবরটি প্রকাশের পর অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। আমরা খোঁজার চেষ্টা করেছি কারাই বিশ্ব নেতা, এনজিআইসি সংগঠনটির হোতা কারা, তাদের কর্মকাণ্ড কি এবং অধ্যাপক ইউনূসের সাথে তাদের সম্পর্ক কি। বাসসের রিপোর্টটিতে যাদেরকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরা হয়েছে, তাদের মধ্যে আমরা বর্তমান সময়ের কোনো সরকার বা রাষ্ট্র নেতাদের দেখিনি। তাদের বড় অংশই অতীতে বিভিন্ন দেশের সরকার মন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন। এ নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে 15 বার ফরমার বা সাবেক শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন, এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটাস, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্ড্রোও, বসনিয়া হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ম্লাদেন ইভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরির ফাকিম। এর বাইরে ছিলেন বিভিন্ন দাতা সংস্থার সাবেক কর্মকর্তা, এমনকি নাম সর্বস্ব গবেষণা সংস্থার মাঝারি পর্যায়ের কিছু কর্মকর্তাও। অন্তর্বর্তী সরকার পিয়ার টিম এদের সবাইকে বলছে বিশ্ব নেতা। দাবি করা হয়েছে তারা সবাই ডক্টর ইউনূসের সাফল্যে উচ্ছ্বসিত এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমনকি তাদের একজন অধ্যাপক ইউনূসকে যে কোনো পরামর্শ বা সহায়তার দরকার হলে জানাতে বলেছেন। দর্শক, এই যে বিশ্ব নেতা বলা হচ্ছে যাদের, তাদের সবাই গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের ব্যানারে, যার নাম হলো নিজামী গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার বা এনজিআইসি। এটি আজারবাইজান ভিত্তিক সংগঠন। মজার বিষয় হলো, এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সদস্যদের তালিকায় জল করে ছবি সহ রয়েছে অধ্যাপক ইউনূসের নাম। নিজের প্রতিষ্ঠানের লোকজনের প্রচার নিজেই করছেন অধ্যাপক ইউনূস। বাসসের বরাতে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটিতে সাবেক 10 জন রাষ্ট্রনেতার নাম রয়েছে। এদের মধ্যে 4 জনই এনজিআইসি সদস্য। এছাড়া সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস, বুলগেরিয়ার সাবেক 2 প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিভ এবং পেতার তোস্তোয়ানভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো জোসিপোভিচ
এই সংস্থার যুক্ত আছেন বোর্ড অব ট্রাস্টি হিসেবে। অর্থাৎ 26শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের হোটেলে কথিত যেসব বিশ্ব নেতারা গিয়েছিলেন তাদের বলতে গেলে সবাই ডক্টর ইউনূসের নিজের সংস্থা এনজিআইসির সঙ্গে যুক্ত। দর্শক, চমক আরও আছে। সেদিন অন্য যেসব সংগঠন ডক্টর ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছে তাদের সঙ্গেও সংযোগ রয়েছে এনজিআইসির। এসব সংগঠনের প্রায় সবগুলো আজারবাইজান ভিত্তিক সংস্থাটির পার্টনার। গত 14 মাসে বাংলাদেশ মবের রাজ্যে পরিণত হলেও বাংলাদেশের মানবাধিকার নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কেরি কেনেডি। তিনি হলেন রবার্ট এফ কেনেডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এই ফাউন্ডেশনটি আবার এনজিআইসির পার্টনার সংগঠন। বিস্ময়করভাবে এনজিআইসির পার্টনার সংগঠনের তালিকায় ইউনূস সেন্টারের নামও আমরা পেয়েছি। টুইস্ট কিন্তু এখনো শেষ হয়নি। পত্রিকার খবর অনুযায়ী নিউ ইয়র্কের হোটেলে ডক্টর ইউনূসকে সমর্থন জানাতে গিয়েছিলেন জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি নির্বাহী পরিচালক। তিনি নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার প্রতিশ্রুতি দেন। দর্শক, এই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম GIWPS। আমরা ওয়েবসাইটে গিয়ে পেয়েছি প্রতিষ্ঠানটির অনারারি ফাউন্ডিং চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর ইউনূসেরই পরীক্ষিত বন্ধু হিলারি ক্লিন্টন। আবার আজারবাইজান ভিত্তিক এনজিআইসি পার্টনার হিসেবে আছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ। এত সব সুতা জড়িয়ে একটি জাল তৈরি হচ্ছে কিনা সেই হিসেব মেলাতে গিয়ে আপনার চোখ নিশ্চয়ই কপালে উঠেছে। তবে চমক আরও আছে। আমাদের বিশ্লেষণ হলো, নিউ ইয়র্কের হোটেলে সেদিন মেলা বসেছিল প্রধান উপদেষ্টার বিদেশি ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের। যথারীতি সেই ব্যক্তিগত মিলনমেলাকে তার পিআর টিম প্রচার করেছে বিশ্ব নেতাদের অকুণ্ঠ সমর্থন হিসেবে। এনজিআইসি তাদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী সহিংসতা সংলাপের পরিবেশ তৈরির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার ফিরিস্তি তুলে ধরেছে। তবে ট্র্যাক রেকর্ড বলছে এর উল্টো কাজ করতেই বেশি ব্যস্ত তারা। সাংবাদিক জুলকারনাইন স্যার ফেসবুকে এক পোস্টে এর কিছুটা তুলে ধরেছেন। তিনি লেখেন, এনজিআইসি মূলত আজারবাইজান সরকারের পক্ষে আন্তর্জাতিক মণ্ডলে প্রভাব বিস্তার করছে। সেই সঙ্গে তারা দেশটির কর্তৃত্ববাদী রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, জাতিগত নির্মূল এবং অভ্যন্তরীণ দমন পীড়নের কুৎসিত রূপ থেকে বিশ্বের দৃষ্টি সরাতে কাজ করে চলেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কর্মীদের অভিযোগ, এনজিআইসি আজারবাইজানকে পরিবেশ বান্ধব দেশ হিসেবে জাহির করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ক্যাম্পেইন করে। তারা 2023 সালের সেপ্টেম্বরে নাগোর্নো কারাবাখার আর্মেনীয়দের জাতিগত নির্মূল সম্পর্কে আজারবাইজান সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এই সংস্থার অর্থায়নের বেশিরভাগই আসে আজারবাইজান সরকারের কাছ থেকে। আর এর জোরে দেশটির কুখ্যাত শাসক ইলহাম আলিয়েভে এনজিআইসির বার্ষিক বাকু গ্লোবাল ফোরামের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন। মজার বিষয় হলো, গত বছরের মার্চে একাদশ গ্লোবাল বাকু ফোরাম সামিটে ডক্টর ইউনূসও যোগ দেন। সে সময় ঘটেছিল আর এক বিস্ময়কর ঘটনা। তখন একটি ব্যক্তিগত পুরস্কারকে ইউনেস্কোর পুরস্কার হিসেবে দাবি করা হয়। ইউনূস সেন্টার এক বিবৃতিতে সে সময় জানায়, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কারে ভূষিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে পড়ে বিবৃতি দেয় ইউনেস্কো। তারা জানায়, ট্রি অব পিস ইউনেস্কোর কোনো অফিসিয়াল অ্যাওয়ার্ড নয়। এই পদকে ইউনেস্কোর কোনো মর্যাদাও নেই। ইউনেস্কো আরও জানায়, তাদের গুডউইল অ্যাম্বাসেডর একজনের নাম হেডভা শের। হেডভা শের হলেন একজন ইসরায়েলি ভাস্কর। ব্যক্তিগতভাবে ট্রি অব পিস নামের একটি শিল্পকর্ম তৈরি করে সেটি ডক্টর ইউনূসকে উপহার দিয়েছেন। এ বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো কথা বলা হয়নি, এমনকি ওই অনুষ্ঠানের সঙ্গেও ইউনেস্কোর সংশ্লিষ্টতা ছিল না বলে তখন জানিয়েছিল জাতিসংঘের সংস্থাটি। দর্শক, ইসরায়েলি বংশোদ্ভূত 77 বছর বয়সী ভাস্কর হেডভা শের সম্পর্কেও আমরা অনুসন্ধান চালিয়েছি। মজার বিষয় হলো, এই শিল্পীও আজারবাইজানের এনজিআইসির একজন সদস্য। অর্থাৎ ঘুরে ফিরে সেই আজারবাইজানের কেন্দ্রিক সংস্থা থেকেই বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের সুহৃদকুলের বিস্তৃতি দেখা যাচ্ছে। এই সংস্থাটি গত নভেম্বরে আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সামিট আয়োজনে ব্যাপক ভূমিকা রেখেছিল। আর সেখানে রাষ্ট্রের টাকায় বিশাল বহর নিয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই এনজিআইসির সাথে যে অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক, সেটির প্রমাণ অনলাইনেই পাওয়া যায়। সংগঠনটির মহাসচিব রোপসান মুরাদ্দব গত 28 মার্চ চীনে গিয়ে অধ্যাপক ইউনূসের সাথে বৈঠক করেন। দর্শক, এই এনজিআইসি কি শুধুই আজারবাইজানের স্বার্থ রক্ষা করছে? শুধু তা কিন্তু নয়, বরং এর সঙ্গে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। এমনকি সংগঠনটির সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে।
সংস্থাটিতে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি সদস্য হিসেবে আছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ডালিয়া ইজ্জিক এবং সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক। এছাড়া সাবেক পররাষ্ট্র এবং উপপ্রধানমন্ত্রী জিপি লিবনি বোর্ড অব ট্রাস্টির সদস্য। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ঘটনার জন্য হামাসকে দায়ী করে কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন জিপি লিবনি। তিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য হামাসকে নির্মূলের আহ্বানও জানিয়েছেন কয়েকবার। বিস্ময়করভাবে ডক্টর ইউনূসের সঙ্গে একই সংস্থায় সদস্য হিসেবে থাকা লিবনি জাতিসংঘ সম্মেলন উপলক্ষে এখন অবস্থান করছেন নিউ ইয়র্কে। সম্প্রতি এক বার্তায় লিবনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় এনজিআইসির উচ্চ পর্যায়ের একটি বৈঠক আয়োজন করে থাকে। সেখানে বিশ্বব্যাপী কর্মপরিকল্পনা এবং উন্নত বিশ্ব গড়ার উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন। বলাই বাহুল্য, নিউ ইয়র্কে আয়োজিত এবারের সেই বৈঠকে আলোচক হিসেবে অধ্যাপক ইউনূস যোগ দেন। এনজিআইসির ফেসবুক পেজে তাকে নিয়ে প্রচারও চালানো হয়েছে। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এতটা ঘনিষ্ঠতার কারণ কি? দর্শক, এনজিআইসির বন্ধু বান্ধবদের সঙ্গে মিলন মেলাকে বিশ্ব নেতাদের সমর্থন হিসেবে প্রচার করছে অন্তর্বর্তী সরকারের পিআর টিম। তবে এনজিআইসির ফেসবুক পেজ বলছে অন্য কথা। তারা বৈঠকটিকে নিজ সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা হিসেবেই তুলে ধরেছে। সংস্থাটির এক পোস্টে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এনজিআইসির সদস্যদের স্বাগত জানান। আমাদের প্রশ্ন হলো, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সমর্থন বাড়াতে আজারবাইজানের খাগড়াঝড়িতে সেনা এবং বিজিবি দুজনে একত্রে গুলি চালিয়ে একেবারে বেশ কয়েকজনকে মেরে দিল। মানে গুলি একেবারে রাউন্ডের পর রাউন্ড গুলি চলেছে। আমি তো ভিডিও দেখলাম। এখন সে রক্তাক্ত লাশের ভিডিও তো আর ইউটিউবে দেওয়া যাবে না। ইউটিউবে দিলে ইউটিউবে অ্যাপ্রুভ করবে না। কিন্তু ওয়াকারুজ্জামানের চরিত্র পাল্টায়নি, পাল্টাবেও না। এ শোধরাবার নয়, এরা গুলি খাওয়ারই চেহারা, গুলি খাওয়ার মন, গুলি খাওয়ার দেহ। তো যাই হোক, ঘটনার সূত্রপাত যেটা হচ্ছে, যেটা শুনতে পাওয়া গেল, একটি পাহাড়ি মেয়েকে ধর্ষণ করা নিয়ে, সে নিয়ে উত্তেজনা। তারপর যখন সেনাবাহিনী গিয়ে পৌঁছায়, সেখানে একবারে বাদানুবাদের সঙ্গে সঙ্গে তারপরেতে সেনাবাহিনীকে তাড়া, সেনাবাহিনী এদেরকে তাড়া, এই করতে করতে তখন সেনাবাহিনী এপাশ থেকে আর ওপাশ থেকে হচ্ছে বিজিবি, দুজন মিলে জয়েন্ট অপারেশনে দামার গুলি চালিয়ে একবার পোকামাকড় মারার মতো সমস্ত মারতে শুরু করলো। এই যে খাগড়াছড়িতে যারা এই মারা গেলেন, তারা কিন্তু লাল বদরের যোগ দিয়েছিলেন। এই যে লাল বদর যে হলো 2024 সালে, 2024 সালে লাল বদরে এরা একেবারে অগ্রভাগে ছিলেন। মানে এদের এখন বুঝতে পারছে যে কাদের হয়ে আমরা লড়েছি আর কাদের হাতে আমাদের মৃত্যুটা হলো। খাগড়াছড়ির লোকেরাও বুঝতে পারছেন, পরিবারের লোকেরাও বুঝতে পারছেন। এখন সেনাবাহিনী যখন ওখানে পৌঁছে, সেনার সঙ্গে উত্তপ্ত তর্ক, এই মহিলাদের, আপনারা থাকতে এইখানে ধর্ষণ হয় কি করে? সেনাবাহিনী ভালো ভালো কথা বলছে, হ্যাঁ আমরা দেখছি, আমরা চেষ্টা করছি। কিন্তু তারপরেই পরিস্থিতি বদলে গেল এবং দামাদ্দাম গুলি চলতে লেগে গেল। পথে ঘাটে বনে জঙ্গলে দেখছি রক্তাক্ত লাশ। লাশের দেশ হয়ে গিয়েছে বাংলাদেশ। বাংলাদেশটা বলা যাবে না, বলা হবে এখন লাশের দেশ। ডক্টর ইউনূস যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। উনি তো বলেছেন না, আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করব। তা বাস্তবায়ন তো অনেকদিন আগে থেকে হচ্ছে। এখন তার বলার পরে প্রথম বাস্তবায়নটা শুরু হলো খাগড়াছড়ি দিয়ে। আর একটা মত ঘুরে বেড়াচ্ছে বাজারে, সেটা হচ্ছে যে এই যে মার্কিন সৈন্য যারা এসছে, তাদেরকে একটা খাগড়াছড়ির ওই অঞ্চলে একটা জায়গা করে দেওয়ার জন্য এরা এমন একটা হত্যালীলা চালালো, একটা ভয়ের একটা তৈরি করলো, পরিবেশ তৈরি করলো, যাতে এখানকার লোক ভয়ে পালিয়ে যায়, তাহলে দখল করতে সুবিধা হবে। এই যে তত্ত্ব যেটা ঘুরে বেড়াচ্ছে, এই তত্ত্ব কিন্তু অনেকটা কিন্তু
মানে নির্ভরশীল, যে ওখানে আমেরিকান বেস ওখানে চাই। এখন ট্রাম্প বাবু যেটা মাথায় ঢুকেছে, ট্রাম্প বাবু তো মাথা থেকে সহজে বেরোবে না, ডান্ডার বাড়ি না খাওয়া পর্যন্ত বেরোবে না। এই যে আমি যে সকালবেলা যে খবরটা করলাম, সেই খবরটার লিঙ্ক আবার দিয়ে দিচ্ছি নিচে, সেটা দেখে নেবেন একবার, যে ভারত 300% 300% ম্যাকডোনাল্ডের ওপরে ট্যারিফ চাপিয়ে দিয়েছে। বাকি যেগুলো আছে লাইনে সেগুলো পরপর চলবে। তার মানে একের পর এক ট্রাম্প যেমন চাপ দিচ্ছেন, মোদিজি পাল্টা চাপ দিচ্ছেন। এবারে এই অ্যাগ্রো লবি, টেক লবি, আর্মস লবি, ফুড অ্যান্ড বেভারেজ লবি, সব লবি ধরে একেবারে ট্রাম্পের গলা চিপবে, সেই ব্যবস্থা